সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতলাল দে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে যে অংশটি পড়াবো সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়, আর অধ্যায়টির নাম হচ্ছে ওয়েব ডিজাইন এবং HTML। তো আমরা তৃতীয় অধ্যায় শেষ করেছি, এখন চতুর্থ অধ্যায় পড়াতে যাচ্ছি। এই চতুর্থ অধ্যায় প্রথম যে ক্লাসটি নেব সেটি হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি দিয়ে আমাদের MCQ, জ্ঞান, অনুধাবন এই সমস্ত প্রশ্ন আসে। সে কারণে তোমাদেরকে এই ক্লাসটি সুন্দর করে দেখতে হবে। তো আমাদের তাইলে শুরু করা যাক এখন আমাদের ক্লাসটি। তো দেখো, আমাদের হচ্ছে চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন এবং HTML। আমি এখানে লিখে দিচ্ছি। তো ওয়েব ডিজাইন এবং HTML বাংলায় লিখলাম HTML। তো দেখো, আমাদের প্রথমে বুঝতে হবে যে ওয়েব ডিজাইনটা কি, মূলত বা ওয়েবটা সেটা সম্পর্কে আগে বুঝতে হবে। তো আমাদের দেখো, ওয়েব বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটি হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যার এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক হচ্ছে টিম বার্নার্স-লি। ইনি আমাদেরকে এই www এটি আমাদের ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করার জন্য তিনি আমাদেরকে একটি উপহার দিয়েছেন। তো এখন স্টুডেন্টের মনে প্রশ্ন হলো, মূলত এই wwwটা কি? তাই ওয়েবকে যদি আমরা www বলেই থাকি, তাহলে মূলত wwwটা কি মূলত? এখন এই যে ওয়েব সম্পর্কে যদি তোমাকে জানতে হয়, তাহলে তোমাকে প্রথম জানতে হবে ওয়েব পেজটা কি, ওয়েবসাইটটা কি, IP অ্যাড্রেসটা কি, ডোমেইন নেমটা কি, ব্রাউজিং কি, ব্রাউজার কি, এই জিনিসগুলো সম্পর্কে যদি সার্ভার কি, এই জিনিসগুলো সম্পর্কে আমরা যদি না জানি, তাহলে ওয়েব সম্পর্কে আমরা জানতে ভালোভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারবো না। এবারে তাহলে কি হচ্ছে, আমরা প্রথমে জেনে নেব মূলত সার্ভারটা কি। এই সার্ভারটা সম্পর্কে প্রথমে আমরা জানবো। তো আমরা সার্ভার নাম শুনছি। সার্ভারটা কি মূলত? দেখো, সার্ভার মূলত তুমি একটি সার্ভারকে একটি কম্পিউটারের সাথে তুলনা করতে পারো, একটি কম্পিউটার বলতে পারো তাকে। একটা কম্পিউটারের যেমন আমাদের মেইন হচ্ছে আমাদের সিস্টেম ইউনিট বা CPU, এবারে মনিটর। এখানে মনিটর আমাদের তো আছেই। তো দেখো, এখানে এই সার্ভার বলতে একটা CPU-কেই মূলত আমরা বুঝে থাকি। একটা CPUর মধ্যে আমাদের যেমন মেমোরি আছে, বিভিন্ন কিছু RAM, ROM, বিভিন্ন কিছু আমাদের আছে, হার্ড ডিস্ক, বিভিন্ন কিছু আমাদের একটা মেমোরিয়ার মধ্যে আছে, CPUর মধ্যে আছে। তেমনি আমাদের এই সার্ভারের মধ্যেও এই জিনিসগুলো আমাদের আছে। আমরা আমাদের ব্যক্তিগত কম্পিউটারকেও আমরা সার্ভার বানাতে পারি, কিন্তু আমাদের ব্যক্তিগত কম্পিউটারের মধ্যে তো অল্প তথ্য আছে। কিন্তু সার্ভার বলতে বোঝাচ্ছে বিশাল সমুদ্র, যার মধ্যে বিশ্বের বিভিন্ন তথ্য এর মধ্যে সংরক্ষিত থাকে। বিশ্বের বিভিন্ন দেশের তথ্য এর মধ্যে আমাদের সংরক্ষিত থাকে। এই সার্ভারের মধ্যে ওয়েব পেজ, ওয়েবসাইট, এছাড়া বিভিন্ন দেশের বিভিন্ন তথ্য এর মধ্যে সংরক্ষিত
থাকে। এখন এই যে সার্ভার, এখন এই সার্ভার মূলত এটা কি? এই সার্ভারটা হচ্ছে এমন সার্ভার যে যার মেমোরি হচ্ছে অনেক বিশাল, এর প্রক্রিয়াকরণ ক্ষমতা বিশাল, আর সবচেয়ে বড় জিনিস হলো এটি 24 ঘন্টা আমাদের অন করা থাকে। ফলে ব্যবহারকারীরা যে কোনো সময় এখান থেকে বিভিন্ন তথ্য আহরণ করতে পারে। সুতরাং সার্ভার হলো আমাদের বিশাল সমুদ্র, যার মধ্যে বিভিন্ন ধরনের তথ্য এর মধ্যে সংরক্ষিত থাকে। গেল আমাদের এই সার্ভার সম্পর্কে। এবারে দেখো, সার্ভারের পরে আমরা এখন দেখাবো আমাদের ওয়েব পেজ। ওয়েব পেজটা কি? দেখো, ওয়েব পেজ মনে করো তুমি তোমার ব্যক্তিগত তথ্য, সমষ্টিগত তথ্য, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, তোমার শিল্প কারখানার তথ্য, এই তথ্যগুলো তুমি একটি পেজের মধ্যে তুমি ঢুকিয়ে রেখেছো। এখন পেজটা তো ঢুকিয়ে রাখলে হবে না, সেই পেজটিকে আমাদের ইন্টারনেটের সহযোগিতায় আমাদেরকে সেটা সার্ভারের কাছে পৌঁছিয়ে দিতে হবে। এই সার্ভারের কাছে যদি তুমি না পৌঁছাও, তাহলে বিশ্বের আর কেউ এই তোমার তথ্যটা দেখতে পারবে না, তুমি একা একই দেখতে পারবে। সে কারণে আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে, যে আমি একটি পেজ তৈরি করব, যে পেজের মধ্যে আমাদের থাকতে পারবে বিভিন্ন টেক্সট, পেজের মধ্যে থাকতে পারবে বিভিন্ন অডিও, ভিডিও, অ্যানিমেশন, ইটসেট্রা ইত্যাদি তথ্য আমাদের এই পেজের মধ্যে থাকতে হবে। এখন এই যে ইত্যাদি তথ্যগুলো যখন পেজের মধ্যে থাকবে, তখন তুমি এই পেজগুলো বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গার থেকে তখন পরিদর্শন করবে। এখন তুমি যদি পেজটাকে উল্টা পাল্টা এলোমেলো করে রাখো, তাহলে তো সেই পেজ মানুষ দেখে খুশি হবে না। সুতরাং আমাদের সেই পেজকে ডিজাইন করতে হবে। এই যে তুমি সার্ভারের মধ্যে তোমার পেজটাকে তুমি রাখবা, ইন্টারনেট কানেকশন সেখানে তুমি ব্যবহার করবা, এই যে এই কাজগুলো তুমি করবা, এরকম একটা পেজ তৈরি করে আমাদের সেটাকে ডিজাইন করে তুমি সার্ভারের মধ্যে রাখলে পরে সবাই সেই জিনিসটা বিভিন্ন জায়গা থেকে পরিদর্শন করতে পারবে। সেটার নাম মূলত হচ্ছে একটি ওয়েব পেজ। এখন আমরা এটাকে সুন্দরভাবে বলতে পারি যে বিশ্বের মনে করো ইন্টারনেট যারা আমরা ব্যবহার করি, এই ইন্টারনেট ব্যবহারকারীরা একে অপরকে আমি দেখতে চাই। এই দেখার জন্য, ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে তুমি রাখা যে পেজগুলো, সেই পেজগুলোকেই মূলত আমরা বলে থাকি ওয়েব পেজ। এখন এই যে আমরা বললাম যে ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সার্ভারে রাখা পেজগুলোকেই মূলত আমরা বলে থাকি ওয়েব পেজ। এখন এই ওয়েব পেজকে আমরা বলতে পারি ওয়েব পেজ একটি ডকুমেন্ট। ওয়েব পেজকে আমরা বলতে পারি একটি ডকুমেন্ট, একটি ডকুমেন্ট। আবার বলছি যে ওয়েব পেজকে আমরা মূলত একটি ফাইল বলতে পারি। তাই না? আমরা ওয়েব পেজকে বলেছি একটি ডকুমেন্ট, আবার বলেছি ওয়েব পেজ মূলত হচ্ছে একটি ফাইল। তাই আমরা এও তো বলতে পারি যে ইন্টারনেট ব্যবহারকারীদের একে অপরকে দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকেও আমরা বলে থাকি একটি ওয়েব পেজ, আবার ডকুমেন্টকেও বলতে পারি একটি ওয়েব পেজ। এখন একজন স্টুডেন্ট প্রশ্ন করতে পারে, স্যার ডকুমেন্টটা কি? এই যে তুমি তোমার তথ্য, তোমার ব্যক্তিগত তথ্য হতে পারে, তোমার প্রতিষ্ঠানের তথ্য হতে পারে, এই যে তথ্যগুলো তুমি সেই পেজের মধ্যে রেখেছো, তো এখন মনে করো অমৃতলাল দে কলেজ, তো সেখানে অমৃতলাল দে কলেজ তো যশোর বোর্ডে যখন ছিল, তখন এই অমৃতলাল কলেজ থেকে প্রতিনিয়ত ফার্স্ট হইত যশোর বোর্ডের মধ্যে।
তো এখন মনে করো আমরা সেই আমাদের অমৃতলাল কলেজের একটি পেজ আছে, ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে অনেক পেজ আছে। সেই পেজের মধ্যে আমাদের আমাদের এই বরিশালে অমৃতলাল কলেজ কেমন রেজাল্ট করেছে, A+ কত পেয়েছে, বা কত কি পাস করেছে, ফেল করেছে ইত্যাদি, কতবার ফার্স্ট হয়েছে, এই তথ্যগুলো আমরা ওই সমস্ত ওই ওয়েবসাইটের পেজের মধ্যে আমরা সংরক্ষণ করে রেখেছি। এখন তাহলে অমৃতলাল কলেজের ডকুমেন্ট, এটি হচ্ছে একটি ডকুমেন্ট, যে একটি দলিল স্বরূপ যে অমৃতলাল কলেজের রেজাল্ট, অমৃতলাল কলেজের স্টুডেন্ট, অমৃতলাল কলেজের টিচার, এদেরকে ওই পেজের মধ্যে আমরা সংরক্ষণ করে রেখেছি। তাহলে আমরা সহজে কিন্তু এখন বলতে পারি যে আমরা বিভিন্নভাবে ওই পেজের সংজ্ঞা দিতে পারি। কিভাবে? যে আমি আমার ডকুমেন্টকে একটা পেজের মধ্যে রেখে আমি ইন্টারনেট কানেকশন ব্যবহার করে আমি সার্ভারের কাছে জমা রেখেছি, এবং সেখান থেকে বিভিন্ন ব্যবহারকারীরা এটাকে পরিদর্শন করে তারা বিভিন্ন তথ্য আহরণ করতেছে, এমন পেজকেই আমরা বলে থাকি মূলত ওয়েব পেজ। এখন আমরা বলেছি যে ওয়েব পেজ একটি ডকুমেন্ট, তাহলে বুঝতে পারলাম যে অমৃতলাল কলেজের তথ্য যে জায়গায় সংরক্ষণ করা আছে এটি মূলত একটি ডকুমেন্ট। এখন একজনে বলল, স্যার আপনি তাহলে ফাইল বললেন কেন? হ্যাঁ, ফাইল কেন বলা হয়? তো আমরা যদি HTML ব্যবহার করি, HTML হচ্ছে একটি ভাষা, এই ভাষা ব্যবহার করে, তো এই ভাষাটিও কিন্তু আমাদের টিম বার্নার্স-লি সে তার আবিষ্কার করেছেন এই ভাষাটি। তো আমাদের HTML নামে একটি ভাষা এই টিম বার্নার্স-লি উনি আবিষ্কার করেছেন, এবং এই HTML ভাষা ব্যবহার করে আমরা বিভিন্ন পেজ আমরা তৈরি করে থাকি। এখন দেখো, HTML ব্যবহার করে যে আমরা পেজটা তৈরি করব, সেই পেজটাকে আমরা একটা মনে করো নাম দিলাম। সেই নাম দিলাম মনে করো হচ্ছে পাপ্পা, মনে করো দিলাম পাপ্পা.html, পাপ্পা.html লিখলাম। এটি এই যে একটি পেজ, কি পেজ এটা? এই জায়গাটা দেখে আমরা বুঝতে পারলাম যে এটি মূলত হচ্ছে একটি HTML পেজ। এখন HTML পেজ যখন আমি দেখতে পেয়েছি, তখন এই যে পেজটার মধ্যে দেখো দুটো অংশ আছে। এই যে ডট চিহ্নটি দেওয়া, ডট চিহ্নের বাম দিকে একটা অংশ, ডান দিকে একটা অংশ। তাহলে বাম দিকে এবং ডান দিকে যদি দুটো অংশ থাকে, একজন স্টুডেন্ট চিন্তা করবে যে তাহলে এই অংশগুলোকে কি বলে। দেখো তুমি যে এইখানে যে পাপ্পা শব্দটা লেখা আছে, এই পাপ্পা শব্দটাকে আমরা বলে থাকি ফাইল নেম। এটার নাম হচ্ছে ফাইল নেম, আর এইটার নাম হচ্ছে আমাদের এক্সটেনশন ফাইল নেম, এক্সটেনশন ফাইল নেম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা ফাইলের মূলত দুটো অংশ থাকে। তো প্রথম অংশকে আমরা বলে থাকি ফাইল নেম, এবং দ্বিতীয় অংশকে আমরা বলেছি এক্সটেনশন ফাইল নেম। এই যে ফাইল নেম এবং এক্সটেনশন ফাইল নেম, এই দুটো অংশের সমন্বয়ে যা গঠিত হয় তাকেই মূলত বলা হয় একটি ফাইল। যদি এটি ফাইল হয়, এটিকে আবার বলেছি আমরা একটি পেজ। তাহলে আমরা বলতে পারি যে পাপ্পা.html এটি একটি পেজ হলেও একে আমরা ফাইল হিসাবে আখ্যায়িত করতে পারি, কারণ একটা ফাইলের যদি দুটো অংশ থাকে, তাহলে পাপ্পা.html এরও তো দুটো অংশ আছে। তাই এই পাপ্পা.html কে আমরা একটি ফাইল বলবো, তাহলে পাপ্পা.html কে একটি ডকুমেন্ট বলবো, পাপ্পা.html কে আমরা একটি পেজ বলবো। গেল আমাদের এই পেজের সংজ্ঞা। তো আমাদের দেখো, যদি বলে যে পরীক্ষায় অনুধাবন প্রশ্ন আসছে যে HTML পেজকে কেন আমরা ফাইল বলি, তখন আমাদের বলতে হবে যে HTML ফাইলকে তাহলে কেন আমরা HTML পেজকে কেন আমরা ফাইল বলি, তোমাকে যদি অনুধাবন প্রশ্ন আসে ব্যাখ্যা করো, তখন তুমি বলবা যে হ্যাঁ অবশ্যই HTML পেজকে আমরা একটা ফাইল বলতে পারি, কারণ HTML পেজটির মধ্যে দুটি অংশ আমাদের রয়েছে। প্রথমে একটি অংশ, দ্বিতীয় একটি অংশ।
যে অংশটিতে .html লেখা আছে এই অংশটিকে আমরা বলে থাকি এক্সটেনশন ফাইল নেম। এবারে এই অংশটি হলো আমাদের পাপ্পা, হচ্ছে আমাদের ফাইল নেম। এই এক্সটেনশন নেমটি আমাদেরকে বলে দেয় যে পাপ্পা তুমি কোন ধরনের পেজ। সুতরাং এই এক্সটেনশন নামের উপরে নির্ভর করে পাপ্পার সমস্ত কিছু, সমস্ত পরিচয় এই HTML এ তার বহন করতেছে। সুতরাং আমরা এই দুটি অংশ এর মধ্যে আছে বলেই আমরা একে একটি ফাইল হিসাবে আখ্যায়িত করতে পারি। এবারে যদি বলে ডকুমেন্ট, তখন তুমি বলবা যে papa.html এই ফাইলের মধ্যে আমি আমার একটা পেজকে আমি ওর মধ্যে সংরক্ষণ করে রেখেছি। এই পেজের মধ্যে আমার যাবতীয় তথ্য আমি এর মধ্যে সংরক্ষণ করে রেখেছি। এই যে আমি আমার যাবতীয় তথ্য ওই পেজের মধ্যে আমি সংরক্ষণ করে রেখেছি বলে papa.html কে আমরা একটি ডকুমেন্ট হিসাবেও আখ্যায়িত করতে পারি। এ হলো আমাদের ওয়েব পেজ নিয়ে আমাদের কথা। এবারে আমাদের দেখো সেই ওয়েব পেজের আমি কতগুলো ক্লাসিফিকেশন দেখাবো। এবারে হচ্ছে ওয়েব পেজ মূলত ওয়েব পেজকে দুভাগে আমরা ভাগ করতে পারি, দুই ভাগে আমরা ভাগ করতে পারি। এবার তাহলে দুভাগে যদি আমরা ভাগ করতে পারি, তাহলে প্রথম ভাগটার নাম হলো লোকাল পেজ, আর একটা ভাগের নাম হলো রিমোট পেজ। তাহলে আমরা ওয়েব পেজকে সাধারণত আমরা দুভাগে আমরা, বা কেউ বলবে যে গঠন বিচারে ওয়েব পেজকে আমরা দুভাগে ভাগ করতে পারি। সেটি হলো একটি লোকাল পেজ আর একটি হচ্ছে আমাদের রিমোট পেজ। প্রশ্ন হলো লোকাল পেজটা মূলত কি? লোকাল পেজটা হচ্ছে তুমি তোমার ব্যক্তিগত তথ্য তুমি কম্পিউটারে তৈরি করে বা মোবাইলে তুমি তৈরি করে সেটি যখন তোমার নামে তুমি সংরক্ষণ করে রেখেছো, তখন সেই পেজকে আমরা বলে থাকি লোকাল পেজ। আর এই পেজের জন্য আমাদের কোনো ইন্টারনেট কানেকশন প্রয়োজন হয় না। সে কারণে একটি ব্যক্তিগত পেজ আর ব্যক্তিগত পেজ বলে এই পেজকে আমরা লোকাল পেজ নামে আখ্যায়িত করতে পারি। সেকেন্ড হলো আমাদের রিমোট পেজটা কি? তুমি একটা তথ্য তৈরি করে, একটা ইনফরমেশন তৈরি করে তুমি দূরবর্তী কোনো কম্পিউটারে তুমি রাখতে পারো, কোনো সার্ভারের মধ্যে তুমি জমা রাখতে পারো। এই যে দূরবর্তী কম্পিউটার বা সার্ভারের মধ্যে যখন তুমি সংরক্ষণ করেছো, তখন আমাদের সেই পেজটাকে আমরা বলে থাকবো রিমোট পেজ। এবং এই যে রিমোট পেজ তৈরি করলে এই পেজের জন্য কিন্তু তোমার ইন্টারনেট কানেকশন লাগবে, কিন্তু লোকাল পেজে কোনো ইন্টারনেট কানেকশন আমাদের লাগে না। রিমোট পেজে আমাদের ইন্টারনেট কানেকশন লাগে, এই জন্য এটির নাম হচ্ছে আমাদের রিমোট পেজ। এবারে আমাদের আবার এই পেজের আরো প্রকার আছে, আমি এক এক করে এগুলো আমি দেখাচ্ছি। এখন দেখো, আবার এই ওয়েব পেজকে গঠন অনুসারে মূলত দুভাগে আমরা ভাগ করতে পারি। ওয়েব পেজকে আমাদের গঠন প্রক্রিয়ায় গঠন অনুসারে মূলত দুই ভাগ, জেনারেলি মূলত দুই ভাগ। ওটা হলো জেনারেলি দুই প্রকার, আর এটা হচ্ছে মূলত দুই প্রকার। সেটি হচ্ছে, একটি হলো স্ট্যাটিক ওয়েব পেজ, আর একটি হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েব পেজ। তো আমাদের দেখো স্ট্যাটিক ওয়েব পেজটা কি? স্ট্যাটিক ওয়েব পেজ হলো আমাদের তুমি যে ওয়েব পেজ তুমি রান করা কি, যে কম্পিউটার বা মোবাইল তুমি আমাকে ফলাফল দাও, রান করলে আমরা ফলাফল পাই। যখন একটা ওয়েব পেজ আমরা রান করব,
তখন আমাদের রান করলে পরে দেখা যায় যে ওই পেজের যে অভ্যন্তরীণ যে ডেটাগুলো আছে সেই অভ্যন্তরীণ ডেটাগুলোর কোনো ধরনের আমরা পরিবর্তন ঘটাতে যদি না পারি তাহলে সেই পেজকে আমরা বলে থাকি স্ট্যাটিক পেজ। এখন প্রশ্ন হলো যে এই যে আমরা পরিবর্তন ঘটাবো না, মনে করো তুমি একটা ওয়েব পেজ তৈরি করছো, ঘটাতে পারবে না, তুমি একটা ওয়েব পেজ তৈরি করছো। এখন ওয়েব পেজটা এত সুন্দর একটা ওয়েব পেজ তৈরি করছো, এখন তুমি তোমার কম্পিউটারে সেটা রান করে তুমি হাততালি দিতেছো, তুমি হাসাহাসি করতেছো যে আমার সুন্দর একটি ওয়েব পেজ তৈরি করছি। ইতিমধ্যে তোমার এক বন্ধু চলে আসছে, ওই বন্ধু বললো যে বন্ধু তুই যে এত আনন্দ করতেছিস আমি একটু রান করে দেখি। তুই হয়তো বা উল্টাপাল্টা ভাবে এটাকে তৈরি করে তুই দেখতেছো, আমি একটু তোর পেজটা একটু রান করে দেখি। দেখা গেল যে ওই বন্ধুও যখন পেজটাকে রান করছে তখন সেই পেজের যে অভ্যন্তরীণ ডেটা বা অভ্যন্তরীণ ঘটনাবলী এটি একই রকম আছে, কোনো পরিবর্তন ঘটেনি। এই ধরনের পেজকে আমরা স্ট্যাটিক পেজ বলে থাকি। আর এই স্ট্যাটিক পেজ তৈরি করার জন্য ওই যে টিম বার্নার্স-লির উপহার দেওয়া HTML ল্যাঙ্গুয়েজ, এই HTML ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা এই স্ট্যাটিক পেজ তৈরি করে থাকি। আমাদের ইন্টারমিডিয়েট ক্লাসে এই স্ট্যাটিক পেজের আমাদের গুণাবলী বা স্ট্যাটিক পেজ সম্পর্কিত বিভিন্ন পেজ আমি পরবর্তীতে তোমাদের তৈরি করে দেখাবো। এখন আপাতত এই থিওরিগুলো না বুঝে ওখানে মূলত যাওয়া যাবে না, এই জন্য আমি থিওরিগুলো একটু আলোচনা করে যাচ্ছি যে এগুলো তোমাদের জন্য প্রয়োজন, যেহেতু জ্ঞান অনুধাবন এগুলোর মধ্যে আমাদের আসে, এমসিকিউর মধ্যে চলে আসে, সেই কারণে এটা দেখাচ্ছে। এবারে হলো ডাইনামিক ওয়েব পেজ। ডাইনামিক ওয়েব পেজটা কি? আর আবার আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটি হলো স্ট্যাটিক পেজ তৈরি করতে আমরা যেমন যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করব সেগুলো হলো মনে করো HTML, এই ল্যাঙ্গুয়েজ ইউজ করব আমাদের। এবারে হলো আমাদের CSS, এইগুলো আমরা ব্যবহার করব। যেমন HTML এর পূর্ণ নাম হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এটা হলো ক্যাসকেডিং স্টাইল শিট। এই যে দেখো দুটো জিনিস আমরা দেখেছি যে স্ট্যাটিক পেজ তৈরি করতে আমরা HTML এবং CSS ব্যবহার করব। এখন এই স্ট্যাটিক পেজ তৈরি করতে আমরা HTML CSS ব্যবহার করব, এই দুটোর ব্যবহারটা আমরা কি? HTML দিয়ে তুমি পেজ তৈরি করছো, বাস সুন্দর পেজ তুমি তৈরি করেছো, কিন্তু এই পেজকে যদি তুমি আরো দেখতে দেখতে খুব সুন্দর, মানুষ যদি দেখে খুশি না হয় তাহলে তোমার এই পেজে মানুষ অতটা আগ্রহী হবে না দেখার জন্য। সেখানে তোমার কি করতে হবে, এই পেজকে কিভাবে ডিজাইন এটা সেটা কি করা যায়। সিএসএস হলো এমন একটি আমাদের প্রোগ্রাম যেটির মাধ্যমে আমরা একটা HTML দিয়ে যে পেজ আমরা তৈরি করব সেটা সৌন্দর্য বর্ধন করার জন্য আমরা মূলত CSS ব্যবহার করে থাকব। আবার এই যে স্ট্যাটিক পেজ, এই স্ট্যাটিক পেজের কতগুলো দিক আছে, যেটি হলো যে এর যে ভিতরের যে কন্টেন্টগুলো থাকে এই কন্টেন্টগুলোর কোনো পরিবর্তন হয় না। এছাড়া আরো কতগুলো জিনিস আছে, যেমন এই যা হলো যে স্ট্যাটিক পেজ খুব দ্রুত গতিতে সে লোড হয়, কারণ এটি ব্যক্তিগতভাবে তুমি তৈরি করেছো, সে কারণে এটি তোমার কম্পিউটারে তুমি সংরক্ষণ করেছো। এই পেজটি দ্রুত লোড হয় এবং এতে খরচের পরিমাণ আমাদের কম থাকে, সে কারণে স্ট্যাটিক পেজ আমরা তৈরি করে আমরা আমাদের কম্পিউটারে সংরক্ষণ করে সেটি দিয়ে বিভিন্ন কার্য আমরা সম্পন্ন করতে পারি। এ হলো আমাদের এই স্ট্যাটিক পেজের কথা। এবারে হলো আমাদের ডাইনামিক পেজ। এবারে ডাইনামিক পেজটা কি? যে ওয়েব পেজ রান করবে, এখন ওয়েব পেজ রান করে কিভাবে, ওয়েবসাইট রান করা লাগে। তুমি যদি সেটা নাও বলো, যে আমাদের বুঝে নিতে হবে যে ওয়েব পেজ রান করা মানে ওয়েবসাইট রান না করে তো আর ওয়েব পেজ পাবো না। সে কারণে আমরা জেনারেলি বলে যাচ্ছি যে আমরা যখন একটা ওয়েব পেজ রান করব, সেই ওয়েব পেজের অভ্যন্তরীণ ডেটা যদি আমরা রান করার পরে যদি
অভ্যন্তরীণ ডেটার আমরা পরিবর্তন ঘটাতে পারি, তাহলে সেই পেজকে আমরা বলে থাকি ডাইনামিক পেজ। এখন এই যে তুমি পরিবর্তন ঘটাতে যাবে, সেটি কিভাবে তুমি বুঝতে পারবে? মনে করো তুমি ফেসবুক হচ্ছে আমাদের একটি ডাইনামিক পেজ, ডাইনামিক ওয়েবসাইট। এই ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন আমরা পেজ আমরা এগুলো ছেড়ে দিই। এখন মনে করো আমার আইডির অধীনে যে জিনিসগুলো আছে, আমি যখন আমার আইডিতে ঢুকে আমি দেখব, তখন বিভিন্ন তথ্য আমি দেখতে পাবো। তো আবার যদি আরেকজনের আইডিতে সে ঢুকতে যায়, তখন সে সেখানেও বিভিন্ন তথ্য আমাদের দেখতে পাবে। কিন্তু স্ট্যাটিক পেজে এটি কিন্তু হয় না। ডাইনামিক পেজে এভাবে বিভিন্ন জনার আইডিতে ঢুকে বিভিন্ন তথ্য তারা দেখতে পারে, আর স্ট্যাটিক পেজে সেটি মূলত সম্ভব না। আর এই ডাইনামিক পেজ তৈরি করতে হলে আমাদের যেমন কিছু আমাদের ভাষা আমাদের ব্যবহার করতে হবে। সেগুলো হলো কতগুলো, সেগুলো হলো আমাদের পিএইচপি, এই পিএইচপি আমরা ব্যবহার করতে পারবো, আমাদের এএসপি ব্যবহার করতে পারবো, আমরা জাভাস্ক্রিপ্ট আমরা ব্যবহার করতে পারবো, পিএইচপি, এএসপি, জাভাস্ক্রিপ্ট এগুলো আমরা ব্যবহার করতে পারবো। যে এইগুলো আমরা ব্যবহার করে আমরা ডাইনামিক পেজ তৈরি করব। ডাইনামিক পেজ তৈরি করা আমাদের জন্য একটু কঠিন, সে কারণে আমাদের ডাইনামিক পেজ তৈরি করার জন্য তোমাকে এইগুলো আমাদের সুন্দর করে জানতে হবে। এগুলো জানলে পরেই তুমি কোডগুলো লিখতে পারবে। তবে HTML ব্যবহার করে যে আমরা স্ট্যাটিক পেজ তৈরি করছি, এটি কিন্তু মূলত হচ্ছে হাতে খড়ি। যেমন আমরা যেমন প্রথম ক খ গ ঘ ইত্যাদি লিখে তারপরে এখন অনেক কিছু লিখতে পারি, তদ্রূপ আমাদের প্রথম হাতে খড়ি হচ্ছে HTML। এটি দিয়ে যে কোডগুলো আমরা লিখব, সেগুলোই আমাদের পরবর্তীতে ডাইনামিক পেজ তৈরি করার ক্ষেত্রে আমাদের সহায়ক ভূমিকা পালন করবে। সে কারণে আমাদের প্রথম ব্যবহারকারীদের স্ট্যাটিক পেজ বা HTML পেজ আমাদের তৈরি করে শিখে নিতে হয়, তারপরে তাদের ডাইনামিক পেজে যেতে হয়। তো আমাদের দেখো এই ডাইনামিক পেজ আমরা এইভাবে আমরা স্ট্যাটিক পেজ, ডাইনামিক পেজ এভাবে আমরা তৈরি করব। স্ট্যাটিক পেজ, ডাইনামিক পেজ আমরা এই সম্পর্কে পরীক্ষার জন্য আমরা পড়ব, কারণ এই সমস্ত জায়গা থেকে অনেক সময় আমাদের গ এবং ঘ নম্বরের প্রশ্ন অনেক সময় দিয়ে বসে। তখন তোমাকে এই যে বেসিকটুকু দেওয়া হলো ডাইনামিক পেজ এবং স্ট্যাটিক পেজ, এর আলোকে তোমাকে বিভিন্ন আরো কিছু উপসর্গ এর সাথে সংযুক্ত করে তুমি যদি লেখো, তাহলে আমাদের সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে এর উত্তর আমাদের সুন্দর মতো হয়ে যাবে। সকলকে আজকের ক্লাস এই পর্যন্ত। সকলকে অনেক ধন্যবাদ। সবাই এই ক্লাসগুলো উপভোগ করবে এবং সবাই সুন্দর করে শুনবে, তাহলে পরবর্তীতে আমরা এই জিনিসগুলো সম্পর্কে আরো তোমাদেরকে জ্ঞান দান করতে পারবো। অশেষ ধন্যবাদ। তোমরা আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে বলে আশা রাখি। সবাই ভালো থাকো, সুস্থ